আজ আমরা আলোচনা করব একক স্থানীয় অঙ্ক নির্ণয় নিয়ে। তো ধরো একটা বীজগাণিতিক সংখ্যামালা a টু দি পাওয়ার b এই রূপে বিভিন্ন সংখ্যার একক স্থানীয় অঙ্ক নির্ণয় কিভাবে করতে হয় সেটা আজ শেখানো হবে। তো এটা দেখো a টু দি পাওয়ার b ব্যাপারটা কি? a টু দি পাওয়ার b, এখানে b হলো সূচক বা মাত্রা, ইংরেজিতে এটাকে বলা হয় ইন্ডেক্স বা পাওয়ার বলা হয়, আর এটাকে বলা হয় নিধান নিধান বা বেস। তো এটাকে যদি আমি সংখ্যার মতো করে ধরি, মানে এর মান যদি আমি ধরো 5 ধরি আর বির মান ধরো 3 ধরি, তাহলে কি হয়? 5 কিউব হবে। এ টু দি পাওয়ার বি এর পরিবর্তে আমি 5 বসালাম, বি এর পরিবর্তে আমি 3 বসালাম, তাহলে 5 কিউব। 5 কিউব ব্যাপারটা কেমন? এটা নিধান নিধান 3 বার গুণ হবে, 5 গুণিতক 5 গুণিতক 5। ব্যাপারটা হচ্ছে এটা এ টু দি পাওয়ার বি বলতেও একই রকম, এটা বি সংখ্যক বার গুণ হবে, এ ইন্টু এ ইন্টু এ। এবার বির মান তো অ্যাকচুয়াল কত জানি না, বি তো একটা চলো সংখ্যা, তো বির মান যখন যেরকম হবে সেইভাবে গুণ হয়ে যাবে। তো এগুলো ক্যালকুলেশন করতে যখন পাওয়ারটা বা সূচকটা বড় থাকবে তখন তার ক্যালকুলেশন করতে যথেষ্ট সময় লাগবে, কিন্তু আমরা এত বিস্তারিতভাবে শিখবো না, এত বড় গুণ করে শিখবো না। তার এককের মান নির্ণয় যেহেতু করতে বলেছে, সেটাকে আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে কিভাবে করা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তো ব্যাপারটা একটু বুঝিয়ে দিলাম, এটাই হচ্ছে এটা। তো যদি এর মান যদি 7 হয়, তাহলে এর মান যদি 7 হয় আর বি এর মান যদি 3 হয় বা 4 হয় ধরো, তাহলে কি হবে? 7 টু দি পাওয়ার 4। 7 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 7 গুণিতক 7 গুণিতক 7। তো এর মান নির্ণয় করতে হবে, দিয়ে তার এককের অঙ্কটা হবে, সেটাই উত্তর। এককের অঙ্ক নির্ণয় আমাদের করতে হবে, এটা গুণ করে। কিন্তু এইভাবে আমরা গুণ করব না, সহজে কিভাবে করা যায় সেটাই আজকে শেখানো হবে। তো এটার নিয়ম হচ্ছে, যখন আমরা নিধানের এককের অঙ্ক নিধানের এককের অঙ্ক এই নিধানের এককের অঙ্ক দেখেই কিন্তু আমরা সহজে তার এককের স্থানীয় মান নির্ণয় করতে পারবো। ধরো একটা 5 1 তার 2 3 1 0, এত বড় একটা সংখ্যা, এককের অঙ্কে কি আছে? শূন্য রয়েছে। তার পাওয়ার যাই হোক না কেন, 5 হোক 6 হোক বড় 18 হোক 20 হোক 30 হোক 40 হোক, আমি এখানে যাই দিই না কেন, এখানে ধরো আমি 100 দিলাম, আমি যখন এককের অঙ্কে শূন্য থাকবে তখন কিন্তু আমি পাওয়ার বা সূচকের দিকে কোনো তাকাবো না, ঠিক আছে? তখন কিন্তু এর এককের মানটা, এই সম্পূর্ণ সংখ্যার এককের মানটা সূচকের উপর নির্ভর করবে না। তখন তার মান কত হবে? এটা তো সম্ভব নয় 100 বার এইটাকে বারবার গুণ করা। একে সহজে তার এককের মান নির্ণয় করার নিয়ম হচ্ছে, যখন দেখো নিধানের এককের অঙ্ক শূন্য থাকছে, তখন এ টু দি পাওয়ার বি এর এককের মান একক, এ টু দি পাওয়ার বি এর একক, মানে এটাকে এ যদি ধরি এটাকে যদি বি ধরি, সেই রূপে এ টু দি পাওয়ার বি, এ টু দি পাওয়ার বি এর একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক কত হবে? শূন্য হবে সর্বদা। মানে মনে রাখবে, যখন একক স্থানীয় অঙ্ক শূন্য হবে, তার এ টু দি পাওয়ার বি এর একক স্থানীয় অঙ্ক শূন্য হবে। কারণ দেখো, যখন আমি শূন্যকে শূন্য দিয়ে গুণ করবো শূন্য হবে, আবার শূন্য দিয়ে গুণ করবো শূন্য হবে, আবার শূন্য দিয়ে গুণ করবো শূন্য হবে, মানে বারবারই শূন্য হবে। আবার এটাকে যখন আবার শূন্য গুণিতক শূন্য গুণিতক শূন্য, বারবারই কিন্তু শূন্যই আসছে। মানে এগুলো দেখো 1 2 3 4 5 6 7, মানে এত বড় একটা সংখ্যা শেষে শূন্য আছে, তার হোল টু দি পাওয়ার যদি 8 9 10 যাই থাকুক, তার এককের অঙ্কে শূন্য আসতে বাধ্য। তাই যখন দেখব নিধান সংখ্যাটির এককের অঙ্কে শূন্য রয়েছে, তখন এই সূচকের উপর কোনো নির্ভর করব না, তার একক স্থানীয় অঙ্ক চোখ বন্ধ করে আমি শূন্য লিখব, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি 1 হয়, নিধানের এককের অঙ্ক যখন 1 হবে, 1 কেও তুমি বারবার গুণ করো, 1 গুণিতক 1 গুণিতক 1 গুণিতক 1 গুণিতক, যতবার গুণ করতে পারো, তার হোল টু দি পাওয়ার যতই থাকুক না কেন, পাওয়ারের উপর কিন্তু এখানে নির্ভর করবে না, পাওয়ারের উপর কোনো নির্ভর করবে না। এখানে 1 নিধানে থাকলে তার পাওয়ার যাই থাকুক না কেন, তার এককের অঙ্ক অবশ্যই 1 হবে, ঠিক আছে? তাহলে কি বলতে পারি আমরা? যখন নিধানের এককের অঙ্ক শূন্য থাকছে, তখন এ টু দি পাওয়ার বি এর একক স্থানীয় অঙ্ক শূন্য হবে। যখন নিধানের এককের অঙ্ক 1 থাকছে, তখন 1 হবে। যখন আমি আগে যেগুলো যেগুলো এককের অঙ্ক থাকে, নিধানের এককের অঙ্ক যেগুলো থাকে, এ টু দি পাওয়ার বি এর একক স্থানীয় অঙ্ক সেটাই হবে, সেগুলো আগে করি। শূন্য আর একের কিন্তু একই থাকে, পরিবর্তন হয় না। আর হয় 5, তুমি 5কেও বারবার গুণ করো, 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5, এগুলো গুণ করো, শুধু 4 বার নয়, 6 বার 8 বার 10 বার 11 বার 12 বার যতবারই গুণ করো, তার এককের অঙ্কে কিন্তু 5 আসে। তাই এও 5 হবে। এগুলো কি নিধানের এককের অঙ্ক, এইগুলো থাকলে এগুলো কিন্তু তার মানে বির মান কি হবে, মানে
সূচকের মান কি হবে সেটার উপর ডিপেন্ড করবে না, তারা এইগুলোই থাকে। ছয়ও e⁻² একক স্থানীয় অঙ্ক অবশ্যই 6 হবে। এগুলো কিন্তু কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কোনগুলো, কি পড়ে থাকলো তাহলে? এইগুলোর কিন্তু অপরিবর্তিত, ঠিক আছে। এবার বাকি কোনগুলো থাকছে তাহলে? 2 থাকছে, 3 থাকছে, 4 থাকছে, 7 থাকছে, 8 থাকছে, 9 থাকছে। এইগুলোর ক্ষেত্রে কি হবে, যখন নিধানের এককের অঙ্ক এইগুলো থাকবে তখন কি হবে, তখন এইটা তো এই আকারে থাকবে, এখানে এ থাকবে, এখানে বির মানটা যেটা হবে তাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ থাকে, যত ভাগশেষ থাকবে তার পাওয়ার সেটা হয়ে যাবে। তাহলে আমাকে এই ছকটা মনে রাখতে হবে। এই ছকটা আমার কিন্তু মনে রেখে দিলে এই ধরনের একটাও অঙ্ক আটকাবে না, ঠিক আছে। তাহলে আমি একটা অঙ্ক এর উপর ভিত্তি করে নিই, কেমন হচ্ছে ব্যাপারটা দেখো। ধরো 5, 3, 8, 1, 2, 7 হোল টু দি পাওয়ার 3, 8, 9, 7 এত বড় একটা সংখ্যা দিলাম। এর একক স্থানীয় অঙ্ক কত হবে? একক স্থানীয় অঙ্ক কত হবে? দেখো আমি কি বলেছি, আমি বলেছি 1, 0, 5, 6 এগুলোর কিন্তু অপরিবর্তিত থাকবে। সেগুলো 0 থাকলে 0ই থাকবে, 1 হলে 1 থাকবে, 5 থাকলে 5 থাকবে, 6 থাকবে, তাহলে এগুলো হচ্ছে অপরিবর্তিত থাকবে। লেখা ছিল এখানটায় অপরিবর্তিত থাকবে। আর বাকি নিধানের এককের অঙ্কে বাকি অঙ্কগুলো থাকলে মানে 2, 3, 4, 7, 8, 9 এগুলো থাকলে কি হবে, আমি তার সূচকের দিকে তাকাবো। এইগুলোর ক্ষেত্রে কিন্তু সূচকের দিকে তাকাতে হবে না, যেইগুলো ছিল সেটাই হবে। এককের অঙ্কে যে অঙ্ক থাকবে তার একক স্থানীয় অঙ্কে তার পুরো সংখ্যাটার একক স্থানীয় অঙ্কেও সেটাই থাকবে। কিন্তু যখন এককের অঙ্কে এইগুলো থাকবে, এই অঙ্কগুলো থাকবে, তখন কি করব, আমি কিসের দিকে তাকাবো, তখন আমি সূচকের দিকে তাকাবো। সূচকের দিকে তাকিয়ে সূচককে আমি 4 দিয়ে ভাগ করব, সূচককে আমি 4 দ্বারা ভাগ করব। তাহলে এখানে সূচক দেখো, এখানে এইগুলোর মধ্যে 7 রয়েছে, দেখো 7 রয়েছে। তাহলে আমি তখন কি করব, আমি এখানে লিখে নিই, তাহলে এইটার পাওয়ারে যেটা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করলে এটার ভাগশেষটা পাওয়ারে বসবে, ভাগশেষ, ঠিক আছে। গিয়ে ভাগশেষ যেটা হবে ভাগশেষটাই পাওয়ারে বসে যাবে, ঠিক আছে। যে এইটা তোমাকে তাহলে মনে রাখতে হবে, এইটুকু মনে রাখলে কিন্তু এই অঙ্কগুলো একটাও আটকাবে না। তাহলে আমার 7 এখানে আছে, তাহলে 7 আছে মানে এই রোতে পড়ছে, তখন নিয়ম কি, যে এটার পাওয়ারে যেটা থাকবে সেটাকে তাকে 4 দিয়ে ভাগ করবো। আচ্ছা, 4 দিয়ে ভাগ করারও সহজ নিয়ম কি, আমি শেষ দুটো অঙ্ক 4 দিয়ে ভাগ করলেই ভাগ কেটে যাবে। আমরা বিভাজ্যতার নিয়মে জানি কি, যে শেষ দুটো অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। তাহলে 97কে আমি 4 দিয়ে ভাগ করবো, 97কে 4 দিয়ে ভাগ করলে কত, 4 2 8, 1 17, 4 4 16, 1। তাহলে ভাগশেষ 1 থাকছে, ভাগফল কি আছে আমার দেখা দরকার নেই, ভাগশেষ 1 থাকছে। তাহলে 7 টু দি পাওয়ার 1, কেন 1 ভাগশেষ আছে, তাহলে এই একক স্থানীয় অঙ্কে তার হোল টু দি পাওয়ার 1 বসে যাবে। বোঝা গেল, 7 টু দি পাওয়ার 1 সমান 7। তাহলে ইউনিট ডিজিট কত বেরোলো, 7। এটাই হচ্ছে ইউনিট ডিজিট 7। বোঝা গেল। তাহলে এবার আমরা তাড়াতাড়ি করবো অঙ্কগুলো, দেখো কিভাবে। এবার দেখবো এই অঙ্কটার একক, এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কত হবে। আচ্ছা, আমি কি বলেছি, প্রথম আমি নিধানের দিকে তাকাবো। নিধানের এককের অঙ্কে কি আছে, ইউনিট ডিজিট কি আছে, 9 আছে। তাহলে 9 মানে এখানে দেখো 9 কোথায় আছে, নিধানের এককের অঙ্ক 9 থাকলে নিয়ম কি, তার পাওয়ারে যেটা থাকবে তাকে আমি 4 দিয়ে ভাগ করবো। তাহলে 231কে 4 দিয়ে ভাগ করবো, 231কে 4 দিয়ে, 231 4 দ্বারা বিভাজ্য কিনা জানার জন্য আমাকে 31কে 4 দিয়ে ভাগ করলেই চলবে। তাহলে 31কে আমি 4 দিয়ে ভাগ করবো, 4 7 28। ভাগশেষ কত আসছে, 3 আসছে। ভাগশেষ 3 আসছে মানে কি, 9, এককের অঙ্ক 9 ছিল, তার হোল টু দি পাওয়ার 3। কেন বলেই দেওয়া আছে যে ভাগশেষ যত হবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে, এটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যত হবে সেটা তার পাওয়ারে বসে যাবে, মানে যে অঙ্কগুলো থাকবে তার পাওয়ারে বসে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 9 কিউব হয়ে গেল। 9 কিউব বলতে কি, 9 গুণিতক 9 গুণিতক 9, তাহলে 9 81। 81 আর নেবো না, 1 নেব। এবার 1-এর সঙ্গে 9-এর গুণ করলে কত হয়, 9। তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে, 9। এইভাবে কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে। হ্যাঁ, এবার যদি এমন থাকলো, ধরো শেষ 5, 3, 8, 4, 2 হোল টু দি পাওয়ার
200 থাকলো, 220 থাকলো। তাহলে আমার কি এককের অঙ্কে কি রয়েছে? এককের অঙ্কে রয়েছে 2। 2 মানে এই রো সূত্র এইটা কি, তার সূচককে আমি 4 দিয়ে ভাগ করবো। তাহলে সূচককে পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করার দরকার নেই, শেষ দুটো অঙ্ককে 4 দিয়ে ভাগ করো। শেষ দুটো অঙ্ক মিলে যে সংখ্যাটা তৈরি হয় তাকে 4 দিয়ে ভাগ করো। তাহলে 4 5 20, ভাগ কিন্তু মিলে যাচ্ছে, ভাগ কেটে যাচ্ছে। যখন ভাগ কেটে যাবে, যখন ভাগ মিলে যাবে, তখন এককের অঙ্ক নিধানে যেটা থাকবে সেটা হোল টু দি পাওয়ার 4 হবে। সবসময় মনে রাখবে সেটা হোল টু দি পাওয়ার 4 হবে। যখন 4 মানে কি 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 মানে 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16 মানে এককের অঙ্কে কত আসছে? 6। তাহলে এককের অঙ্ক হয়ে যাবে 6। তো এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। আরো একটা অঙ্ক নিয়ে এইভাবে, আরো একটা সংখ্যা নিয়ে নিয়েছি, তার একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে হবে। একক স্থানীয় অঙ্ক আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটা খুব সহজে কি করে যাবে? আমি কি করব, আমি তার নিধান তো এটাই, নিধানের একক স্থানীয় অঙ্ক দেখবো। নিধানের একক স্থানীয় অঙ্ক কত আছে? 8 আছে। নিধানের একক স্থানীয় অঙ্ক 8। যখন 8 থাকবে আমি এই সূত্রে চলে যাব। এই রোটা আমি বলেছিলাম যে এই ছকের মতো জিনিসটা মনে রাখতে হবে। দুটো জিনিস 0 1 5 6 নিধানের এককের অঙ্কে থাকলে সেটা অঙ্ক, এককের অঙ্কগুলো অপরিবর্তিত থাকবে। মানে 0 থাকলে 0, 1 থাকলে 1, 5 থাকলে 5, 6 থাকলে 6। এবং যখন 2 3 4 7 8 9 এককের অঙ্কে থাকবে তখন কিন্তু পাওয়ারে যেটা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষটাই হবে তার এককের অঙ্কের পাওয়ার দিলে সেটাকে ক্যালকুলেট করলে একক স্থানীয় অঙ্ক পেয়ে যাবো। তাহলে আমি এর একক স্থানীয় অঙ্ক নির্ণয় করার জন্য কি করতে হবে? তাহলে প্রথম আর লিখবো হোল টু দি পাওয়ার। তাহলে আমাকে দেখতে হবে কি এটাকে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমি বলেছি কি যেটার পাওয়ারে থাকবে মানে সূচকে থাকবে তাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে 7 2 3 9, এত বড়কে 4 দিয়ে ভাগ করবো না, আমি জাস্ট শেষ দুটো অঙ্ক 3 9 কে আমি 4 দিয়ে ভাগ করবো। 4 9 36, ভাগশেষ কত থাকছে? 3। ভাগশেষ যেটা থাকবে তার পাওয়ারে সেটাই বসবে। তাহলে 8 কিউব মানে কত? 8 গুণিতক 8 গুণিতক 8, 8 আসতে 64, 64 আমি শুধু 4 নিলাম, 4 আসতে 32, 32 শুধু 2 নেব। তাহলে একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে 2। তাহলে খুব সহজ হয়ে যাচ্ছে, তাই না? এরকম খুব মজার সঙ্গে অঙ্কগুলো করা যাবে। প্র্যাকটিস করলে কিন্তু আরো খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে, আরো একটা অঙ্ক নিয়ে নিয়েছি। আমি বলেছি কি সব সময় এই সূত্র মেনটেন করতে হবে, কিন্তু এখানে দেখো দুটো সংখ্যা দেওয়া আছে, দুটো সংখ্যার মাঝখানে যোগ চিহ্ন দেওয়া আছে। তাহলে এর যোগফল কত? যার এককের অঙ্ক বের করতে বলেছে আমাকে। তাহলে আমি বলেছি সবসময় এই সূত্রটা মনে রাখতে হবে। এটা সূত্রের মতো, খুব সহজে মনে রাখার মতো। এর যুক্তিও আমি বুঝিয়ে দিয়েছি প্রথমে। তো যুক্তিটা মনে রেখে কিন্তু প্র্যাকটিস করবে। সবসময় সূত্র মনে রাখলে মনে থাকে না, তাই যুক্তিটা মনে রেখে এটাকে, সূত্রটাকে মনে রাখবে। তাহলে এখানে দেখি প্রথম 4 রয়েছে। 4 মানে কি? পাওয়ারকে আমি 4 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে 0 2, আমি সম্পূর্ণ সংখ্যাকে আমি ভাগ করতে বারণ করেছি, পুরোকে 4 দিয়ে ভাগ করবো। তাহলে 4 0 0 ছোট আছে, তাহলে 2 2 ভাগশেষ থাকছে, মানে এর এককের অঙ্ক হবে 4 স্কোয়ার। এককের অঙ্ক সবসময় নিধানের, এখানে নিধানের এককের অঙ্কের ভাগশেষ হোল টু দি পাওয়ার। হোল টু দি পাওয়ার ভাগশেষ দেওয়া আছে, যে এটাকে এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ যত হয় তাকে উপরে লিখবো। তাহলে 4 স্কোয়ার প্লাস এককের অঙ্কে 9 আছে, এককের অঙ্কে 9 আছে, এককের অঙ্কে 9 আছে, মানে সেই পাওয়ারকে 4 দিয়ে ভাগ, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করলে শেষ দুটো অঙ্ক নিলে 0 3, 0 3কে 4 দিয়ে ভাগ করলে এখানেও 3 ভাগশেষ থাকবে, 9 কিউব। তাহলে 9 কিউব থাকছে। তাহলে 4 স্কোয়ার মানে কত? 16 যুক্ত 9 কিউব মানে কত? 9 কিউব মানে 9 9 81, 81 9 729, 729 মানে 9 গুণিতক 9 গুণিতক 9, 9 9 81, 81 9 729, 729। এবার আমি সম্পূর্ণ যোগ করবো না, শেষ দুটো অঙ্ককে যোগ করবো। 9 আর 6 যোগ করলে 15, 15। এটা সমান হবে না যদিও, যোগফলটা 15, 15 এককের অঙ্ক তাহলে 5। তাহলে এর একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে 5। খুব সহজে হয়ে গেল। এইভাবে কিন্তু অঙ্কগুলো পরপর হয়ে যাবে খুব সহজে। যখন গুণ থাকতো, যদি এখানে গুণ থাকতো তাহলে কি হতো? এখানেও ঠিক একই রকম গুণ হতো, জাস্ট এখানে, তাহলে এখানেও গুণ হতো, এখানেও গুণ হতো। আমি কিন্তু পুরো সংখ্যাটাকে, দুটো সংখ্যাকে গুণ করতাম না, আমি কি করতাম? এখানে এককের অঙ্ক দিয়ে গুণ করতাম। 9 6 54, 54 4 নিতাম, তখন এককের অঙ্কে 4 হতো। যখন গুণ থাকতো, যোগ থাকলে 5 হতো। বোঝা গেল? তাহলে অঙ্কগুলো কিন্তু এইভাবে হবে। এর পরের ক্লাসে আরও এই ধরনের অঙ্ক করাবো। এই একক স্থানীয় অঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমি কিন্তু থিওরিটা ভালো করে যুক্তি সহ বুঝিয়ে দিলাম এই ক্লাসে। এর পরের ক্লাসে কিন্তু অ্যাপ্লাইড পার্টটা করাবো। এর অ্যাপ্লাইড পার্টটা বলতে কি, এই থিওরি যে বোঝালাম, তার টেকনিকগুলো যে বোঝালাম, তার সূত্র যে বোঝালাম, তার যুক্তি বোঝালাম, সূত্রের কারণগুলো কি, সেটার উপর ভিত্তি করে অঙ্কগুলো এর পরের ক্লাসে করাবো। আশা করি ভিডিওটি দেখে সবাই উপকৃত হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আবার দেখা।